হ্যালো বন্ধুরা, আমি সৌরভ এবং আমার ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা বাংলা শস্য বিমার ফর্ম পূরণ করবেন। তো যারা যারা এখনও পর্যন্ত বাংলা শস্য বিমা খারিফ মরশুম 2024-এর ফর্ম ফিল আপ করেননি, তারা যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটি পূরণ করে জমা করে দিন, কারণ সময় আর বেশি দিন নেই। এই সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত ফর্ম জমা নেওয়ার শেষ তারিখ। তার সাথে আপনারা ফর্ম কোথায় পাবেন, কোথায় তা জমা করবেন এবং কিভাবে ফর্ম পূরণ করবেন এবং তার সাথে আপনাদের কী কী ডকুমেন্টস দিতে হবে, A to Z বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখে নিন, 1 পৃষ্ঠার ফর্ম এটা। প্রথমেই লেখা রয়েছে বাংলার শস্য বিমা খারিফ মরশুম ধান। তো ফার্স্ট যেটা রয়েছে এখানে ডান দিকে মধ্যস্থতাকারীর বিবরণ, তো এটা আপনাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, এটা আপনারা ছেড়ে দিন। তারপর চলে আসুন ডাইরেক্ট কৃষকের নাম। এখানে আপনাদের কৃষকের নামটা, অর্থাৎ যিনি বাংলা শস্য বিমা করতে চাইছেন সেই আবেদনকারীর নামটা এখানে আপনাদের লিখে নিতে হবে। তারপর এখানে তার পিতার নাম, পিতার উপর টিক দিয়ে এখানে পিতার নামটা লিখে নেবেন। যদি আবেদনকারী মহিলা হয়ে থাকেন তাহলে স্বামীর এখানে টিক দিয়ে তার স্বামীর নামটা লিখে নেবেন। তারপর রয়েছে বয়স। তো আবেদনকারীর বয়সটা আপনারা এখানে লিখে নেবেন, আজকের ডেট অনুযায়ী ক্যালকুলেট করে সেই বয়সটা যত বছর হবে এখানে লিখে নেবেন। তারপর রয়েছে লিঙ্গ। আবেদনকারী যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুংলিঙ্গে টিক দেবেন, যদি মহিলা হয়ে থাকে তাহলে স্ত্রীলিঙ্গে টিক দেবেন। তারপর রয়েছে ভোটার কার্ড। তো ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এইখানে লিখে নেবেন। দেখুন, এখানে ভোটার কার্ডের কাছে লেখা রয়েছে আবশ্যিক বলে, তো যেখানে যেখানে আবশ্যিক লেখা থাকবে সেই জায়গাগুলো আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে। তারপর রয়েছে জাতি। জাতি যদি সাধারণ হয়ে থাকে তাহলে সাধারণে টিক দেবেন, যদি তপশিলি জাতি হয়ে থাকে তাহলে তপশিলি জাতিতে টিক দেবেন, যদি তপশিলি উপজাতি হয়ে থাকে তার উপরে টিক দেবেন, যদি ওবিসি হয়ে থাকে তাহলে তার উপরে টিক দেবেন। তারপর রয়েছে মোবাইল নম্বর। তো এইখানে আপনার 10 সংখ্যার মোবাইল নম্বরটা লিখে নেবেন। তো এই সব ফর্মের ক্ষেত্রে মোবাইল নম্বর একটি গুরুত্বপূর্ণ জিনিস। তো আপনাদের বলবো যে এই সব ফর্মে একটি চালু মোবাইল নম্বর আপনারা দিবেন, অর্থাৎ পরবর্তী যে কোনো আপডেট বাংলা শস্য বিমা সংক্রান্ত আপনি এই আপনার মোবাইল নাম্বারে SMS-এর মাধ্যমে পেয়ে যাবেন। তারপর রয়েছে আধার নম্বর। দেখুন, এখানে লেখা রয়েছে আবশ্যিক, অর্থাৎ আপনাদের আধার নম্বরটা দিতেই হবে। তো এইখানে আপনার যে 12 সংখ্যার আধার নম্বর, সেই আধার নম্বরটা লিখে নেবেন। তারপর রয়েছে দেখুন বসবাসের ঠিকানা, মৌজা বা গ্রামের নাম। তো এখানে আপনাদের গ্রামের নামটা আপনারা লিখে নেবেন। তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত। এইখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটা আপনারা লিখে নেবেন। তারপর রয়েছে ব্লক, ব্লকের নামটা লিখে নেবেন। তারপর রয়েছে জেলা, জেলার নামটা লিখে নেবেন। তারপর KCC যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে টিক দেবেন, আর যদি না থাকে তাহলে নাতে টিক দেবেন। তারপর রয়েছে কৃষক বন্ধু আইডি। তো আপনার যদি কৃষক বন্ধু আইডি থেকে থাকে তাহলে সেই কৃষক বন্ধু আইডিটা আপনারা এইখানে লিখে নেবেন। তো অনেক ক্ষেত্রে অনেকে বলে যে কৃষক বন্ধু আইডি না থাকলে বাংলা শস্য বিমা অ্যাপ্লাই করা যাবে না। তো এগুলো সব ভুল কথা, যে আপনার কৃষক বন্ধু আইডির সাথে বাংলা শস্য বিমার কোনো সম্পর্ক নেই। আপনার কৃষক বন্ধু আইডি থাকুক বা না থাকুক, আপনি বাংলা শস্য বিমা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তারপরের পার্টটা রয়েছে দেখুন, বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। অধিক দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার করতে হবে। যদি আপনার দাগ অনেকগুলো হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আলাদা ফর্ম ব্যবহার করতে পারেন। প্রথমে রয়েছে অধিসূচিত ফসলের নাম। তো এখানে ধান অলরেডি লেখা রয়েছে। তারপর রয়েছে অধিসূচিত এলাকা। তো আপনার যে এলাকায় জমিটি রয়েছে সেই ব্লকের নামটা এখানে লিখে নিতে হবে। গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে নিতে হবে। সম্পূর্ণ এই পার্টটা আপনারা কিন্তু আপনাদের যে রেকর্ড বা পর্চা সেই অনুযায়ী লিখবেন, আপনাদের রেকর্ডে বা পর্চাতে যেরকম লেখা রয়েছে সেভাবেই। তারপর মৌজার নাম ও জিএর নম্বর, সেগুলো আপনারা এখানে লিখে নেবেন। এগুলো আপনারা রেকর্ডে পেয়ে যাবেন। তারপর খতিয়ান নম্বর, খতিয়ান নম্বরটাও আপনারা আপনাদের রেকর্ড দেখে এখানে লিখে নেবেন। তারপর রয়েছে দাগ নম্বর, আপনার দাগ নম্বরটা এখানে লিখে নেবেন। তো আপনার যদি অনেকগুলো দাগ হয়ে থাকে তাহলে পরপর বক্সে লিখে নেবেন। তারপর বিমার জন্য প্রস্তাবিত এলাকা, তো ওই দাগে আপনার কত একর জমি রয়েছে সেই পরিমাণটা জমির এইখানে লিখতে হবে। তারপর আপনার যদি নিজস্ব জমি হয়ে থাকে তাহলে নিজস্ব জমি বলে উল্লেখ করবেন, যদি ভাগ চাষি হয়ে থাকে তাহলে ভাগ চাষি বলে উল্লেখ করবেন, যদি ভাড়া নেওয়া চাষি হয়ে থাকেন আপনি তাহলে ভাড়া নেওয়া চাষি বলে উল্লেখ করবেন। তারপর রয়েছে ফসল রোপণের বা সম্ভাব্য রোপণের তারিখ। তো আপনার ফসল রোপণের তারিখটা যদি আপনার জানা থাকে তাহলে লিখে নেবেন, নাহলে একটা সম্ভাব্য রোপণের তারিখ এখানে লিখে নেবেন।
তারপরের পার্টটাও রয়েছে খুবই গুরুত্বপূর্ণ পার্ট, যে কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার আধার কার্ড যোগ করা থাকবে। প্রথমে রয়েছে কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী, তো অর্থাৎ আপনার ব্যাংকের পাসবই যেভাবে আপনার নাম রয়েছে সেইভাবেই আপনাদের এখানে লিখতে হবে। তো এই পার্টটা আমি বলবো পুরো ইংরেজিতে আপনারা ফিল আপ করবেন। প্রথমে আপনার নামটা লিখে নেবেন ব্যাংকের পাসবইয়ে যেভাবে আপনাদের স্পেলিং রয়েছে নামের সেইভাবেই। তারপর ব্যাংকের নাম, অর্থাৎ আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা লিখবেন। তারপর ব্রাঞ্চের নামটা আপনারা এখানে লিখে নেবেন। তারপর অ্যাকাউন্ট নম্বর, আপনার অ্যাকাউন্ট নম্বরটা ব্যাংকের এখানে লিখে নেবেন। তারপর আইএফএসসি কোড আপনি আপনার পাসবইয়ের ফার্স্ট পেজেই পেয়ে যাবেন, সেটা দেখে আপনারা এখানে লিখে নেবেন। তারপর রয়েছে অ্যাকাউন্টের ধরন, আপনার যে ধরনের অ্যাকাউন্ট সেটা আপনি এখানে লিখবেন, অর্থাৎ আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সেভিংস অ্যাকাউন্ট বলে লিখবেন, যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কারেন্ট অ্যাকাউন্ট বলে লিখে নেবেন। তারপরে দেখুন কী লেখা রয়েছে, যে কৃষকের দাখিলযোগ্য নথি, তো আপনাদের কী ডকুমেন্টস লাগবে। প্রথমত কেওয়াইসি নথি হিসেবে লাগছে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড। 2 নম্বরে পাসবইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ আপনাদের পাসবইয়ের যে ফার্স্ট পেজটা যেখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ থাকবে সেই পেজটা জেরক্স করে আপনাদের এর সাথে দিতে হবে। তারপর রয়েছে খতিয়ান, পর্চা, পাট্টা বা দলিল এর নকল, অর্থাৎ আপনাদের রেকর্ড বা পর্চার জেরক্স কপি আপনাদের এটার সাথে লাগবে। ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে, অর্থাৎ আপনি যদি ভাগ চাষি হয়ে থাকেন বা আপনার নিজের নামে না জমি থেকে থাকে তাহলে আপনাদের গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছে সে তার কর্তৃক প্রদত্ত একটি শংসাপত্র আপনাদের দিতে হবে। তো নিজের নামে জমি না থাকে তাহলে আপনাদের গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছে সে তার কর্তৃক একটি শংসাপত্র আপনাদের দিতে হবে। তারপর রয়েছে 4 দাগে সহ কৃষি অধিকর্তা বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার বা উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরে রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র, তো এটা আপনাদের লাগবে না, এটা ছেড়ে দিন। তারপর একটা ছোট্ট ডিক্লারেশন দেওয়া রয়েছে, ঘোষণা দেখে নিন, যে আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি এবং আমাকে বোঝানো হয়েছে। আমি ওপরের বর্ণিত ফসল এবং অধিসূচিত এলাকার জন্য বর্তমান মরশুমে অন্য কোথাও কোনো ফসল বীমা করিনি। আমি এই যোজনার বিধি মেনে চলব এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তাও মনে রাখব। কোনো পরিবর্তনের ক্ষেত্রে বীমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে। যদি কোনো আপনি পরিবর্তন করতে চান তাহলে সেটা আগেই আপনাদের জানাতে হবে। তারপর রয়েছে এখানে কৃষকের সই বা টিপছাপ, তো কৃষক যদি সই করতে পারে তাহলে এখানে সই করিয়ে নেবেন, না হলে টিপছাপ দিতে হবে। বাম দিকে রয়েছে এখানে সাক্ষীর সই, একজন সাক্ষীর প্রয়োজন, সে যাকে এখানে সই করতে হবে। তারপর দেখুন নিচের পার্টটা চলে আসুন, যে প্রাপ্তি স্বীকার, তো প্রাপ্তি স্বীকার এই পার্টটা আপনাদের রিটার্ন দিয়ে দেবে, ঠিক আছে। প্রথমে রয়েছে শ্রী দিয়ে এখানে নিজের নাম লিখে নেবেন, তারপর আবেদনকারী যদি পুরুষ হয়ে থাকে তাহলে পিতার নাম এখানে লিখে নেবেন, পিতার টিক দিয়ে, যদি মহিলা হয়ে থাকে তাহলে স্বামীর জায়গায় টিক দিয়ে তার স্বামীর নামটা লিখে নেবেন। তারপর যিনি ড্যাশ গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে নিতে হবে। তারপর ড্যাশ ব্লক, এখানে আপনার ব্লকের নামটা লিখে নিতে হবে। তারপর ড্যাশ জেলার, তো এখানে জেলার নামটা লিখে নিতে হবে। একজন কৃষক, তার নিকট হইতে ড্যাশ তারিখ, এই তারিখটা আপনারা ছেড়ে দিন, এটা কিছু লেখার প্রয়োজন নেই। ড্যাশ তারিখে ড্যাশ ফসলের জন্য, যে ফসলের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, যদি ধান হয়ে থাকে ধানের জন্য লিখে নেবেন, ধান ফসলের জন্য ড্যাশ পরিমাণ জমি, আপনার জমির পরিমাণ যতটা সেই পরিমাণটা একরে এখানে লিখে নেবেন। এত একর পরিমাণ জমির জন্য পূরণ করা প্রস্তাবপত্র গ্রহণ করা হইল শ্রী, এখানে নিজের নামটা আবার লিখে নেবেন। এর আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে লিখে নেবেন। তারপর রয়েছে আপনার যে শাখায় অ্যাকাউন্টটি রয়েছে, ব্রাঞ্চের যে শাখা, সেই শাখার নামটা এখানে লিখবেন। শাখায় অ্যাকাউন্ট আছে এবং অ্যাকাউন্ট নম্বর হলো এইখানে, আপনার অ্যাকাউন্ট নম্বরটা একবার লিখে নিতে হবে। বাস এতটুকুই, আর কিছু করার প্রয়োজন নেই। তো এই প্রাপ্তি স্বীকারের পার্টটা আপনাদের রিটার্ন দিয়ে দেওয়া হবে এবং তার সাথে আপনাদের একটা মেমো নাম্বার দিয়ে দিবে, যেটা আপনাদের বাংলার শস্য বিমার স্ট্যাটাস চেক করতে কাজে লাগবে। তো বন্ধুরা, এই ছিল বাংলা শস্য বিমা ফর্ম পূরণের ভিডিও। আশা করছি আপনাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশের থাকা বেল আইকন প্রেস করে দিন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলো গাইজ, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।